বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। অধ্যায়ের নাম হচ্ছে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এটা আমার ১৭তম ক্লাস। আর এই অধ্যায়টা রয়েছে যারা ফিনান্স, ব্যাংকিং, বিমা বইয়ে এই অষ্টম অধ্যায়ে ফিনান্স ব্যাংকিং বইয়ে একাদশ শ্রেণীর ফিনান্স একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বইয়ে অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। এখান থেকে শুরু করে একদম এমবিএ পর্যন্ত সব জায়গায় থাকে অধ্যায়টা। আশা করি আমার সাথে আপনারা থাকলে এই মূলধন বাজেটিং পানির মতো সোজা হবে এবং যে কোনো অঙ্ক সহজে করতে পারবেন। তাহলে আমি আজকে আরেকটা অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। যে অঙ্কটা আমি এই অঙ্কটা আলোচনা করব, এটা আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর অঙ্কের মধ্যে করতেছি। নেট প্রেজেন্ট ভ্যালু ইতিমধ্যে আমি 15 নম্বর এবং 16 নম্বর ক্লাস নিয়ে 15 নম্বর 14 নম্বরতে নিয়েও আলোচনা করেছি। 15 নম্বর ক্লাসে এবং 16 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছি। পাশাপাশি আমি এই গ্রহণ বর্জন নীতি, স্বাধীন প্রকল্পের মতামত কীভাবে দিতে হয়, পরস্পর বর্জনশীল প্রকল্পের স্বাধীন প্রকল্পের মতামত কীভাবে দিতে হয় সেটা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে। আমরা জানি স্বাধীন প্রকল্প হচ্ছে একটি মাত্র প্রকল্প থাকবে, এটার মান যদি ধনাত্মক হয় তাহলে সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, আর যদি ঋণাত্মক বা মাইনাস ফিগার আসে সেটা বর্জন করতে হবে। এটা হচ্ছে একটি প্রকল্প বা স্বাধীন প্রকল্প। আর পরস্পর বর্জনশীল বা একাধিক প্রকল্পের ক্ষেত্রে যেই প্রকল্পটি পরস্পর বর্জনশীল প্রকল্প হলে যে প্রকল্পের মধ্যে নিট বর্তমান মূল্য বেশি, যেটির বর্তমান মূল্য বেশি থাকবে সেটি গ্রহণ করতে হবে, অন্য প্রকল্পটি কি করতে হবে, বাকি প্রকল্পগুলো বর্জন করতে হবে। আজকে আমি মূলত এই পরস্পর বর্জনশীল প্রকল্পের অঙ্ক শিখব এবং সাথে সাথে এটার এই মতামতটা কিভাবে লিখতে হয় সেটা জানবো। আসো তাহলে আমাদের সাথে। তাহলে আমি 12 নম্বর অঙ্কের মধ্যে যদি আমি যাই, আমি যদি কোয়েশ্চেনটা পড়ি, মিস্টার শাহেদ এন্ড কোং এর হাতে দুটি প্রকল্প রয়েছে। কয়টি প্রকল্প আছে এখানে একটু হাইলাইট করতেছি। দুটি প্রকল্প রয়েছে, দুটি প্রকল্প আছে, একাধিক প্রকল্প, একের অধিক হলে এগুলো পরস্পর বর্জনশীল প্রকল্প। তাহলে দুটি প্রকল্প রয়েছে। উক্ত প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা। প্রারম্ভিক বিনিয়োগ কত আছে? তাহলে আমরা দেখতেছি এই প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে, মানে মূলধন বা বিনিয়োগের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তারপর বলা হচ্ছে প্রকল্প দুটোর আগামী 5 বছর আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ, আগামী 5 বছরের আন্তঃপ্রবাহ দেওয়া আছে। আন্তঃপ্রবাহ নিম্নরূপ: বছর দিয়েছে, আন্তঃপ্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ দিয়েছে প্রকল্প ক, প্রকল্প খ। একটু খেয়াল করতে হবে। প্রকল্প কর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম বছরে 10,000 টাকা আয় করতেছে, আর প্রকল্প ক ক্ষেত্রে 12,000। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রকল্প ক 15,000, প্রকল্প খ 10,000। তৃতীয় বছরের ক্ষেত্রে প্রকল্প ক 12,000, প্রকল্প খ 15,000। এবং চতুর্থ বছরের ক্ষেত্রে 20,000 এবং 25,000। পঞ্চম প্রকল্প বছরের ক্ষেত্রে 10,000 এবং 30,000। এইভাবে দেওয়া আছে কোয়েশ্চেনে। পাট্টার হার 12%। তাহলে পাট্টার হার কত দেওয়া আছে? 12% দেওয়া আছে। এবং কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? এখানে যেহেতু দুটো প্রকল্প আছে, এখানে মতামত চাচ্ছে যে আমার কাছে বা আমাদের কাছে বা তোমার কাছে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, কোন প্রকল্পটা গ্রহণ করতে হবে। প্রকল্প ক গ্রহণ করবো নাকি প্রকল্প খ গ্রহণ করবো, এটা কোন প্রকল্প গ্রহণ করতে হবে সেটা বের করতে হবে। আর সেই প্রকল্পগুলো, এই প্রশ্নের উত্তরগুলো বের করতে গেলে এখানে কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য বের করে এই কথাটা বলা হয় নাই। কোন প্রকল্পটি গ্রহণ করতে হবে, কোন প্রকল্পটি বর্জন করতে হবে, এই ক্ষেত্রে আমরা এনপিভির মাধ্যমে মূলত প্রকল্পগুলো করে থাকি। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এনপিভি করা যায়, তবে পেব্যাক পিরিয়ড দিয়েও কাজটা করা যায়। তবে আমরা এখন এনপিভি দিয়ে অঙ্কটা করতেছি, আমরা এনপিভি দিয়ে শিখবো। আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে তিনটা বিষয় লাগে। নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে তিনটা বিষয় লাগে। কয়টা বিষয়? তিনটা বিষয়। কি কি লাগবে? এই প্রারম্ভিক বিনিয়োগ, এটা লাগবে এক। তারপর লাগবে এই যে নগদ আন্তঃপ্রবাহ গুলো লাগবে, এটা হচ্ছে দুই। এরপর পাট্টার হার লাগবে তিন। তাহলে এক, এক, 2 এবং 3, এইসব এনপিভি করতে গেলে তিনটা বিষয় লাগবে। আশা করি বোঝা গেল, আমি ধরে ধরে দেখাই দিলাম। এখন আমরা অঙ্কগুলা করব এবং ডাবল কাজ করতে হবে। মূলত এখানে যেহেতু দুইটা প্রকল্প, প্রকল্প ক একটা প্রকল্প আর খ একটা প্রকল্প, যেহেতু দুটি প্রকল্প আছে কাজগুলো অবশ্যই ডবল ডবল হবে। আশা করি বোঝা গেল। আমি একটু পরে শুরু করতেছি বাকি কাজ। তাহলে আমি অঙ্কটা শুরু করতেছি। আমরা জানি এই যেহেতু আয়গুলা অসমান, আমরা জানি অসমানের সূত্রটা আমরা কি সেটা জানি। সূত্রটাকে লিখে নিট বর্তমান মূল্য বা এনপিভি সমান CF1K, CF1+K, দুদিকে ব্র্যাকেট পাওয়ার 1 থাকতেছে, আবার CF2 1+K পাওয়ার 2। এইভাবে যেহেতু 5 পর্যন্ত আছে, এখানে 1 2 3 4 5 বছর আছে, এখানে 1 2 3 4 5 পর্যন্ত যাবে, তারপর CF0 আছে। মূলত এটার সংক্ষেপে সূত্রটা লিখে ফলাফল বসানোর সময় সবগুলা বসাতে হবে, একবার প্রকল্প 1 এর জন্য, একবার প্রকল্প 2 এর জন্য। তাহলে আমরা এখন দেখি লিখেছি কিনা।
জি, আমরা একটু আগে যে অঙ্কটা করেছি যারা সেটা জানবে, এই অঙ্কটা কোনো বিষয় না অঙ্কটা। তাহলে প্রকল্প ক এর এনপিভি নির্ণয়। তাহলে আমরা প্রথম বের করতেছি কোনটা, প্রকল্প ক। দুটা প্রকল্প যেহেতু রয়েছে, একটা প্রকল্প খ আর একটা প্রকল্প খ। প্রকল্প ক এর এনপিভি নির্ণয় করবে এখন। তাহলে আমরা সূত্র দেখতেছি যে কি, এনপিভি এনপিভি সমান আমাদের প্রকল্প কত বিনিয়োগ হচ্ছে কত টাকা, দেখো এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা, এই 10,000 টাকা প্রথম উপরে লিখেছি, প্রথমটার জন্য 10,000 বসে গেছে। তারপর এই নিচে হচ্ছে কি 1 প্লাস, এটা এটা বাটা ছিল 12%, এই যে বাটা 12%, 12% মানে 12 কে ইয়া দিয়ে ভাগ করা, কি দিয়ে, 12 কে 100 দিয়ে ভাগ, 12% দেওয়া আছে বাটারা 12%। তাহলে 12% শব্দের অর্থ 12 কে কত দিয়ে ভাগ, 12 কে 100 দিয়ে ভাগ। 12 কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে ফলাফল কত আসবে, 0.12, এই ফলাফলটা চলে আসবে। তাহলে কে এর মান, তাহলে এই কে এর মান হবে 0.12, তাহলে 1 প্লাস 0.12, আর উপরে পাওয়ার প্রথম বছরের জন্য এটা বসে গেল। এরপর দ্বিতীয় বছরে কত আছে, এই যে দ্বিতীয় বছরের জন্য আছে যে 15,000 টাকা প্রকল্পকে, এই 15,000 টাকা আছে দ্বিতীয় বছর। তাহলে এই 15,000 টাকা বসতেছে, দেখো 15,000 উপরে বসে গেছে, আর নিজে 1+0.12 লিখে, আর দ্বিতীয় বছরের জন্য এই যে যেহেতু দ্বিতীয় বছরের জন্য এন এর মান এখানে 2 বসে গেল। এরপর প্লাস, এবার তৃতীয় বছর কত, এই তৃতীয় বছর হচ্ছে 12,000 টাকা, এই 12,000 এখানে বসেছে। তারপর 1+0.12, দুই দিকে ব্র্যাকেট, আর উপরে পাওয়ার হচ্ছে তৃতীয় বছরের জন্য 3, এই তৃতীয় বছরের জন্য 3। আবার প্লাস চতুর্থ বছর কত আছে, এই 20,000 টাকা, তাহলে 20,000 টাকা এটা বসে গেল উপরে CF4, CF4 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 1.12 লিখে, আর চতুর্থ বছরের জন্য এন এর মান, পাওয়ারের মান হচ্ছে 4। এরপরে হচ্ছে প্লাস পঞ্চম বছর, যেহেতু এখানে মোট 5 বছর আছে, 10,000 টাকা দেওয়া আছে, এই 10,000 টাকা বসে গেল 1+1 2 ব্র্যাকেট শেষ করে, আর পঞ্চম বছরে যেহেতু এটা পঞ্চম বছর এখানে কত বসছে 5, এগুলা সব বসাই দিলাম। বসার পরে আমাদের মাইনাস CF0 বা প্রাথমিক বিনিয়োগ বা আউটফ্লো হচ্ছে কত, প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে কত টাকা, 50,000 টাকা এখানেও আছে। শুরুতে আমি দেখিয়ে দিয়েছিলাম, এখানে কোয়েশ্চেন আছে যে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বসে গেল। তাহলে আমরা দেখতেছি সব মানগুলো আমরা কোয়েশ্চেনের সূত্র থেকে বসে দিলাম। এখন জাস্ট ক্যালকুলেটরটা হাতে নিয়ে ভাগ করতে হবে। আমি আর ক্যালকুলেটর দিয়ে এটাতে দেখাবো না, ইতিমধ্যে দুটাতে দেখিয়েছি। তাহলে এই সব মানগুলা, এই 10,000 কে 1 প্লাস 1.2 উপরে পাওয়ার, এটা দিয়ে ফলাফল বের করলে এটা বের হচ্ছে, এরপর প্লাস এই প্লাস প্লাস বসে গেল। আবার 15,000, এই 15,000 কে 1+1 2 ব্র্যাকেট শেষ, দ্বিতীয় বছরের জন্য 2, আর দিলে এটা 12,000 আসতেছে দেখা যাচ্ছে। এইভাবে এটাকে 12,000 ভাগ 1+1 2 পাওয়ার 3 দিয়ে ভাগ করলে ফলাফল এটা আসতেছে। চতুর্থ বছরের জন্য 20,000 কে ভাগ এটা দিয়ে ভাগ করলে পাওয়ার 4 দিলে এই ফলাফলটা আসতেছে এই 12,738 টাকা 48 আসতেছে। এরপর চতুর্থ পঞ্চম বছরটা করলে এত আসছে। তাহলে এই সাইডটা, এই সব সাইডটা কি করতে হবে, 500টা যোগ করতে হবে, যোগ করলে 47,920 টাকা 36 পয়সা আসছে। আর আমাদের প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 50,000, মাইনাস 50,000 বিয়োগ করলে ফলাফল আসছে কত, এটা 47,000 থেকে 50,000 বিয়োগ করলে 2,700 2,079 টাকা 64 পয়সা। আর এদিকে সাইন আসছে মাইনাস সাইন, মাইনাস সাইন কেন আসছে, যেটা বিয়োগ করতে দিই সেটা হচ্ছে বড়, আর এর আগেরটা হচ্ছে ছোট, বিয়োগ করলে হচ্ছে মাইনাস সাইন আসছে। তাহলে এনপিভি হচ্ছে মাইনাস মানে নেগেটিভ, ঋণাত্মক 2,079 টাকা 64 পয়সা। প্রথম প্রকল্পের এনপিভি এটা বের হয়ে গেল। আমি যে বিষয়টা এখন দেখিয়ে দিয়েছিলাম একটু আগে ভাগ করে এগুলো দেখা দিচ্ছি, তারপর দুই একটা আবার দেখা দিচ্ছি অঙ্ক, তো সবগুলো দেখা গেলে অনেক সময় লাগবে। তাহলে এই 10,000, এই 10,000 ক্যালকুলেটারে আমি তো তুলতেছি। অবশ্যই এই অঙ্কগুলো করতে গেলে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 10,000, তারপর এই যে ভাগ চিহ্ন 5 ব্র্যাকেট শুরু 1+0.12 ব্র্যাকেট শেষ, এই যে ব্র্যাকেট শেষ, পাওয়ার হচ্ছে 1, পাওয়ারের জন্য হচ্ছে এই যেটা, এইটা এক্স এর উপর যে ওয়াই পাওয়ার আছে এটা হচ্ছে পাওয়ার চিহ্ন, আর এখানে এইটাই আসছে। অনেক সময় ক্যালকুলেটারে এটা এইরকম চিহ্ন এটাই থাকে, এই এক্স এর উপর ওয়াই পাওয়ার না দিয়ে এই ক্যালকুলেট কিছু কিছু ক্যালকুলেটর এই পাওয়ারটাই থাকে। পাওয়ার কত 1, প্রথম বছরের জন্য এর মান 1 দিলাম, তাহলে সমান কি আসছে, প্রমাণ আসছে 8,928 টাকা 57 পয়সা, এই 8,928 টাকা 57 পয়সা একটা বের হয়ে গেছে। তাহলে এই 1 এর জায়গায় সবগুলো এখানে মানগুলো চেঞ্জ হবে, এদিকে 15,000, 1 এর জায়গায় 2 দিতে হবে, এরপর এটা 12,000 ঠিক থাকবে, 2 এর জায়গায় 3 দিতে হবে, আবার এদিকে 4 দিতে হবে, এবার 5 দিতে হবে। মূলত একটাই, আরেকটা দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো দেখাবো না। তাহলে আবার যদি একটা দেখাই, আমাদের এবার আছে কত, 15,000,
1530, তারপর পাক চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.12 ব্র্যাকেট শেষ, পাওয়ার চিহ্ন 2, এবার দ্বিতীয় বছরের জন্য 2। হ্যাঁ, মূলত এই যে 15,000, 12,000, 20,000 আর নিচে 3, 4, 5 এগুলাই চেঞ্জ হবে, আর সবগুলাই ঠিক থাকবে নিয়ম। তাহলে আমাদের এবার দিতে হবে পাওয়ার চিহ্ন আমরা দিয়ে ফেলছি, এবার পাওয়ার হচ্ছে দ্বিতীয় বছর হচ্ছে 2 দিচ্ছি, তাহলে সমান দিলে ফলাফল 11,957 টাকা আসছে। 11,957, 11,957 টাকা 90 পয়সা। এখানে দেখা যাচ্ছে 12,000, এটা ভুল আছে, সেজন্য ক্যালকুলেটর দিয়ে করার জন্য এগুলা করে করে ভালো মতো করে দেখবো, অনেক সময় বই ভুল থাকে। হ্যাঁ, তাহলে এই সবগুলা যোগ করে, এই 5 বছরের আয়গুলা যোগ করে এই 47,920 বা যেটা বের হয় ক্যালকুলেটর সেটা দিবেন, সেটা থেকে 50,000 টাকা বিয়োগ করলে এই 50,000 টাকা বাদ দিলে মাইনাস আসছে 2,000। তো আর এখানে যেহেতু আমি ভুল পাইছি একটু, এখানে ভুল থাকতে পারে অবশ্যই, দেখা যাচ্ছে সেই জন্য অবশ্যই যেটা ক্যালকুলেটর আছে সেটা দিয়ে করে ফলাফলটা আসতে হবে, এটা মাইনাস মান বের হয়েছে। এরপর প্রকল্প ক শেষ। এখন আমরা করব যে তাহলে এই প্রকল্পটা শেষ করে ফেলছি, একই স্টাইলে প্রকল্প খ করব। 12,000, 10,000, 15,000, 25,000, 30,000, এই 5টা দিয়ে। তাহলে এখন কটা করতে হবে, সেম এই সূত্রে এই কাজগুলা করতে হবে। তাহলে আমরা যদি যাই প্রকল্প খ, এখানে দেওয়া আছে কোয়েশ্চেন, আমি একটু আগে যে CFN 12,000, 2 হচ্ছে 10,000, 3 হচ্ছে 15,000, CF4 25,000 আর 5 হচ্ছে 30,000, যেটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। আর বাট্টার হারকে কে দ্বারা চিহ্নিত করে সেটা 12% বা 0.12, এবং প্রারম্ভিক বিনিয়োগ বা CFO হচ্ছে 50,000 টাকা। এগুলো সব দেওয়াই আছে, কোয়েশ্চেনের শুরুতেও বলছিল, আমি দেখিয়ে দিচ্ছি একটু আগে, এখন মানগুলো বসাবো। তাহলে এই 12,000 প্রথম সূত্র বস্তু করে 12,000, 1 প্লাস 1 2, আর পাওয়ার হচ্ছে প্রথম বছরের জন্য 1। তারপর দ্বিতীয়টা হচ্ছে CF2 10,000, CF2 10,000, 1 প্লাস 1 2, উপর পাওয়ার হচ্ছে দ্বিতীয় বছরের জন্য 2। CF3 মান হচ্ছে 15,000, উপরে 15,000, 1 প্লাস 1.23, এটার মান বসে ভাগ করলে এটা বের হবে। এরপর চতুর্থ বছর হচ্ছে 25,000 কে 1 প্লাস 1 2, উপরে পাওয়ার ভাগ করলে এটা বের হবে। পঞ্চম বছরকে 30,000, এবার 30,000, 1 প্লাস 1 2.5, এটা সবগুলা করার পরে ভাগ করলে এই মানগুলো আসবে। আর ক্যালকুলেটরে অনেক সব বই ভুল দেওয়া, যেহেতু ক্যালকুলেটরে যেটা বের হয় সেটা দিবেন। এইগুলাতে যোগ করার পরে এই 5টা যোগ করার পরে আসছে 62,391 টাকা। আর এদিকে প্রারম্ভিক বিনিয়োগ ছিল কত, মাইনাস 50,000। তাহলে মাইনাস 50,000 বাদ দিলে 12,379 টাকা। তাহলে এটার ফলাফল আসছে পজিটিভ ফলাফল। তাহলে আমরা এই মানটা পাইলাম পজিটিভ ফলাফল। আর এখানের মানটা পাইলাম মাইনাস মান, নেগেটিভ ফলাফল। এনপিভি নেগেটিভ, এটা নেগেটিভ বা ঋণাত্মক, আর এটা এনপিভি পজিটিভ বা ধনাত্মক। আর এখন আসে আমরা সিদ্ধান্ত, কোন প্রকল্পটি আমরা গ্রহণ করব। আমাদের কোয়েশ্চনে বলা হয়েছে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। এখানে ক এবং ক দুটা প্রকল্প, যে একটা ক প্রকল্প একটা খ প্রকল্প আছে, এখন কোন প্রকল্পটি আমি গ্রহণ করব বা আমি এটাকে সিলেক্ট করব, সেটা সিদ্ধান্ত এখন দিতে হবে। সিদ্ধান্ত, যেহেতু প্রকল্প ক এর নিট বর্তমান মূল্য ঋণাত্মক, আমরা বা শূন্যের চেয়ে কম, ঋণাত্মক মানে মাইনাস, মাইনাস ফিগার হওয়া মানে শূন্যর থেকে ছোট হওয়া। আমরা এখানে দেখি যে মাইনাস 2,000 শূন্য থেকে ছোট, মানে পেছনের দিকে। তাহলে ঋণাত্মক বা শূন্য থেকে ছোট, তাই প্রকল্প ক বাতিল বলে গণ্য হবে। প্রকল্প ক কি হবে, ঋণাত্মক হলে সেটা গ্রহণ করা হয় না, বাতিল বলে গণ্য হবে, মানে লস যাবে। ওই প্রকল্পে বিনিয়োগ করলে তার টাকাটা আসবে না, উল্টো তাকে আরো, সে 50,000 টাকা বিনিয়োগ করার পরে এই 50,000 টাকা বিনিয়োগ করে উল্টো আরো তার পকেট আরো 2,079 টাকা লস হবে। তাহলে সেই প্রকল্পে সে কখনো যাবে না। আবার পক্ষান্তরে দ্বিতীয় প্রকল্প, যদি সে 50,000 টাকা বিনিয়োগ করে, সে ওই 50,000 টাকা বিনিয়োগ করার পরে তার আর 12,000, তার এই 50,000 টাকা প্লাস 12,397 টাকা, এটা লাভ হবে তার। তাহলে সে দ্বিতীয় প্রকল্পটা গ্রহণ করবে। সেই জন্য এখানে মতামতে আছে এবং প্রকল্প খ এর নিট বর্তমান মূল্য ধনাত্মক বা পজিটিভ বা শূন্যের চেয়ে বেশি, শূন্য থেকে প্লাস ফিগার বলে প্রকল্প খ নির্বাচন করতে হবে। দুটি প্রকল্পের এনপিভি ধনাত্মক হলে তাহলে যে প্রকল্পটি এনপিভি বেশি সে প্রকল্পটি গ্রহণ করা হতো। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে দেখছি যে একটা ঋণাত্মক, এটা মাইনাস ফিগার আর এটা প্লাস ফিগার, তাহলে প্লাসটা গ্রহণ করেছি। মনে করেন আবার এটাও প্লাস ফিগার, এটাও প্লাস ফিগার, দুইটাই যদি প্লাস ফিগার আসতো অঙ্কের মধ্যে, এটা যদি প্লাস মান, পাশাপাশি এটাও যদি প্লাস মান আসতো, তখন দুইটা প্লাস বানালে যেটা প্লাস, যেটা বড় হবে সেটাই গ্রহণ করতে হবে। সেই জন্য নিচের লাইনে যেটা বলেছে, নিচের লাইনে আমাদের যে প্রকল্প, যদি দুটি প্রকল্পের এনপিভি ধনাত্মক হতো তাহলে যে প্রকল্পের এনপিভি বেশি সে প্রকল্পটি গ্রহণ করা হতো। আপনারা আশা করি বোঝা গেল, এটাই হলো মূলত সিদ্ধান্ত। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।